নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। আগামী 5ই নভেম্বর আরকে নগরে সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তি স্থাপন করা হবে। বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ছিল ত্রিপুরা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আরকে নগরে ভেটেরিনারি কলেজে আয়োজিত হয় অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 5ই নভেম্বর আরকে নগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এই ইনস্টিটিউশন এমন একটা ইনস্টিটিউট হোক, সেটা সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মধ্যে, যাতে একটা সত্যিকারের অর্থেই এখানে একটা ইনস্টিটিউশন সবাই জানে। পাশাপাশি আপনারা দেখুন, আমরা এখানে সিজা হসপিটাল, এখানে আমি আসার জন্য এখানে খুব বেশি লোক তো চলাফেরা করে না, কিন্তু এখানে সিজা হসপিটাল, এখানে আমি 5 তারিখ সম্ভব সেখানে আমি ভূমি পূজন করতে যাচ্ছি। যখন একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে তো মানুষ কিন্তু তখন আসবেই, দেখে প্রচুর মানুষ আসবে। তো একটা কম্পিটিশন কিন্তু হবে যে একটা অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স পাশাপাশি এরকম সুপার স্পেশালিটির হসপিটাল দুটো মিলে এখানকে মানুষ যখন যাতায়াত করবে, তো আপনাদের সম্পর্কেও জানবে, আপনাদের মধ্যে উৎসাহ এটা বেরবে, আসবে যে আমরা একটা কম্পিটিটিভ মোডে আমরা সবাই মিলে আমরা কাজ করছি সমাজের জন্য, সেটা কিন্তু চলে আসবে। আরও বিভিন্ন যেসব উন্নয়ন, ভেটেরিনারি সায়েন্স যদি উন্নত মানের হয়, তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতার পার ক্যাপিটা যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়, কিন্তু বসে থাকলে হবে না। এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া, এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায়। এখানে বলা হয়েছে যে আমাদের কিভাবে যে মোবাইল ভেটেরিনারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে, সেগুলো আমি এর আগেও একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম। ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ত্রিপুরা। এবার লক্ষ্য দুগ্ধ উৎপাদনে। পশু চিকিৎসায় ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান ক্রয়ে 2025-26 অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে 4,50,00,000 টাকা। এই ক্ষেত্রে আগামী দিনে আরো 50টি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ভ্যান ক্রয় করা হবে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে যে মোবাইল যে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে, এর মধ্যে আরও 25-26 যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা বাজেটে রেখেছি 4,50,00,000 টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে, এবং যাতে করে আগামী দিনে আরও 50টি 55 নতুন মিনি মোবাইল যে ইউনিট সেটা চালু করা যায়। বন্ধুগণ, আমি আবার আগামী 5 বছরের মধ্যে রাজ্যকে মাছ, মাংস এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পশ্চিম ত্রিপুরার বামুটিয়াতে 40 টিএলডিপি মিল্ক প্ল্যান্ট স্থাপন করা হয়েছে চলতি বছরে। দুগ্ধ ও পশুপালন খাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাহা। এদিকে আরকে নগরেই মোট 700 কোটি টাকা ব্যয়ে সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণের মধ্য দিয়ে ত্রিপুরায় একটি স্বাস্থ্য হাব গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার পাহাড়ে ফের জমছে রাজনৈতিক হাওয়া। সামনে এডিসি নির্বাচন, অথচ ভোটের তারিখ ঘোষণার আগেই দলগুলো ঝাঁপিয়ে পড়েছে মাঠে। বিজেপি ও ত্রিপুরা মর্থার জোটে শুরু হয়েছে টানাপোড়েন। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অবস্থান বদলে যাচ্ছে দিনকে দিন। দিল্লির নজর এখন সরাসরি পাহাড়ের রাজনীতিতে। জনজাতি ও বাঙালি ভোটের ভারসাম্যেই নির্ধারিত হবে আসন্ন নির্বাচনের ভাগ্যরেখা। আগামী বছর ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন, যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। পাহাড়ে জনজাতি ভোট ব্যাংক দখলে রাখতে বিজেপি ও ত্রিপুরা মথা দুই শরিকের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। জনজাতি এলাকায় দলের প্রভাব বাড়াতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্যদিকে পাহাড়ে কোনো জাতীয় রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবেই জানিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অর্থাৎ এডিসির সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তবে দিল্লি সফরের পর প্রদ্যুতের আগের মতো তেজস্বী ভঙ্গি অনেকটাই নরম। রাজনৈতিক মহলের মতে এর পেছনে রয়েছে একদিকে কেন্দ্রের চাপ, অন্যদিকে দিল্লির সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখার কৌশল। প্রদ্যুতের লাগাতার বেফাঁস মন্তব্যে যেমন সরকার অস্বস্তিতে, তেমনই তিপ্রাসা বুদ্ধিজীবী সমাজেও কমছে তাঁর গ্রহণযোগ্যতা। ত্রিপুরার মালিক আবি এই ধরনের বক্তব্য তাকে বারবার এনেছে বিতর্কের কেন্দ্রে। যদিও সাম্প্রতিক সময়ে বাঙালি ভোটারদের মন জেতার চেষ্টা করছেন প্রদ্যুৎ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাঁর অতীতের বক্তব্যে বাঙালি বিদ্বেষের ছাপ এতই গভীর যে তা মুছতে লাগবে অনেকটা সময়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরাল ভিডিওতে একাংশের মন্তব্য, প্রদ্যুতের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন বাঙালি ভোট ছাড়া অসম্ভব। অন্যদিকে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ এডিসি ভোট। সীমানা পুনর্নির্ধারণ না হলে জনজাতি সংরক্ষিত 20টি আসন নিজেদের দখলে রাখতে চাইছে তিপ্রামথা। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুযায়ী আসন বন্টন নিয়ে ইতিমধ্যে দিল্লি ও আগরতলায় শুরু হয়েছে জটিল দর কষাকষি। বিজেপি চাইছে এডিসির 50% আসনে লড়তে, কিন্তু কোনো ছাড় দিতে রাজি নন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফলে দুই শরিকের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই বিষয়টি দেখছেন বলে সূত্রের খবর। একদিকে দিল্লি আপাতত চাইছে জোট ধরে রাখতে, কিন্তু মেঘ গাঢ় হচ্ছে পাহাড়ে। অন্যদিকে তিপ্রামথার অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির। প্রকাশ্যে বোবাগরা প্রদ্যুৎ কিশোরের সিদ্ধান্তে সমালোচনা করছেন দলের একাংশ। যাদের এডিসি থেকে সরিয়ে বিধানসভায় পাঠানো হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও সূত্রের দাবি। বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বের মতে রঞ্জিত দেববর্মার নেতৃত্বে তিপ্রামথার এক দফা ভাঙন অনিবার্য। সেই সঙ্গে মথার একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকবে, এমনটাই পূর্বাভাস রাজনৈতিক মহলের। ফলে আগামী এডিসি ভোট শুধু পাহাড় নয়, সমতলও তৈরি করছে নতুন রাজনৈতিক সমীকরণের মঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। সোনারতরী গেস্ট হাউসের কনফারেন্স হলে হয় এই সভা। রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে দপ্তর। আগামী দিনে তপশিলি জাতি কিভাবে আরো উন্নত হয় সেই সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই সভার শেষে। বৈঠকে উপস্থিত থেকে এই কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিশেষ করে তপশিলি জাতিভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে। তার মধ্যে আমাদের এই ডিপার্টমেন্টের অন্যতম স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে যেমন আমাদের ব্লক লেভেল এসসি সাব কমিটি আমাদের রয়েছে। সেই সাব কমিটির চেয়ারম্যান বা কমিটি যারা রয়েছে তাদের সাথে এই ডিপার্টমেন্টের এর আগে কখনো কোনো মিটিং হয়নি এবং সেরকমের কোনো কনভেনশনও নেই। তো আমি ডাইরেক্টর এবং সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম যে তাদেরও একটা রুল থাকা উচিত, আমাদের যে প্রগ্রেস চলছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলছে তাদেরও সেখানে কিছু না কিছু ইনভলভমেন্ট থাকা উচিত। হাওয়েভার এর বাইরেও তাদের কি বক্তব্য আছে, তারা কি বলতে চায়, ফিল্ড লেভেলে তারা কি বিষয়গুলিকে ফেস করছে, আমাদের পাবলিক গ্রিভেন্স কি আছে, এই বিষয়ের উপরই তাদের কাছ থেকে আমরা তাদের অপিনিয়ন নেব। তো আজকের এই ফার্স্ট টাইম আমরা তাদেরকে নিয়ে মিটিং করছি। তো আমি আজকের এই মিটিংয়ে আমাদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত যারা চেয়ারম্যানগণ এসেছেন, কমিটির অন্যান্য সদস্য এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। এবং আমরা প্রথমেই আমাদের রাজ্যের সংবেদনশীল স্থানগুলিতে হাতির সেফ করিডোর তৈরি করে দেওয়ার জন্য NHIDCL-কে চিঠি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে দপ্তর আধিকারিকদের। বৃহস্পতিবার বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকমটা জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন হাজামারার সুরেন্দ্রনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বন দপ্তরে 194 জন ফরেস্ট গার্ড এবং 104 জন ফরেস্টার নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞাপন প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তিনি। এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে 194 জন ফরেস্ট গার্ড এবং 104 জন ফরেস্টার নিয়োগ হচ্ছে আমাদের ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে জোরদার করে। এবং এইবারকার আমাদের মেসেজ থাকবে ভারতের রেল দপ্তরকে গতকাল আমি চিঠি দেওয়ার জন্য আমাদের আধিকারিকদের বলেছি
এবং ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যারা এই কর্ণধার রয়েছেন তাদেরকেও বলেছি যে এই ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে ক্রসিংয়ের জন্য হাতিগুলোকে ক্রস করার একটা ব্যবস্থা করে দিন। না হয়ে ওই একটি এলাকায় মানুষ এবং হাতির মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই হাতিগুলো চট্টগ্রাম পর্যন্ত কোনো এক সময় তেলিয়ামুড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তারা হাঁটাহাঁটি করে। তো যখন আমাদের এখানে কাঁটা তারের বেড়াটা দেওয়া হলো, হাতিগুলো যেতে পারছে। তারপরেও ত্রিপুরায় যতটুকু আমাদের বনের অংশ রয়েছে সেখানে যেন তারা চলাচল করতে পারে তার ব্যবস্থাটি গ্রহণ করা এবং মানুষকে সচেতন করা, আরও ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক বিদ্যুৎ গ্রাহক কনভেনশন। ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরোধিতা জানানো হয় এই কনভেনশনে। বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ এবং এর ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন। ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যুৎ গ্রাহক, কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা। বিদ্যুৎ পরিষেবা বেসরকারির হাতে গেলে সাধারণ মানুষকে আরও বেশি খরচের বোঝা বইতে হবে। সরকারি তত্ত্বাবধান কমে গেলে পরিষেবার মানও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। বিদ্যুৎ বেসরকারীকরণ আসলে জনগণের মৌলিক অধিকারের উপর আঘাত, যা গণবিরোধী সিদ্ধান্ত। এতে করে ক্ষতিগ্রস্ত হবেন বিদ্যুৎ কর্মীরাও। এদিনের কনভেনশনে অভিযোগ করে ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া। ভাষণ শোনেন, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের লালকেল্লার ভাষণ। তাতে প্রধানমন্ত্রী বলছেন যে বিদ্যুতের ব্যাপক বেসরকারীকরণের প্রয়োজন রয়েছে। এমনকি বিদ্যুৎ উৎপাদন এবং যে বিদ্যুৎ উৎপাদনে কোনোদিন ভারতবর্ষে বেসরকারি সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন, সেই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনও আমরা এখন বেসরকারি কোম্পানিকে নিয়ে আসবো, এটা প্রধানমন্ত্রী বলছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে নিয়েছেন যে ভারতবর্ষে বিদ্যুতের বেসরকারীকরণ হবে। আর রুখতে যাবে কারা? রুখতে যাবে হচ্ছে বিদ্যুতের যে কর্মীরা, বিদ্যুতের যে শ্রমিকরা, কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা, তারা হচ্ছে রুখতে যাবে। আপনার এখানে বিদ্যুতের যে নিগম, সেই বিদ্যুৎ নিগমে কতজন কর্মচারী কাজ করেন? 1500, 1200, 1300। তাহলে দেশের সরকার, রাজ্যের সরকার যখন চাইছে যে বিদ্যুৎ বেসরকারীকরণ হয়ে যায়, এই 1200 মানুষের পক্ষে কি সেটা ঠেকানো সম্ভব? সেটা ঠেকানো সম্ভব না। তাহলে ঠেকাতে গেলে কি করতে হবে? ঠেকাতে গেলে যে কোটি কোটি গ্রাহক রয়েছেন তাদের সাথে বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের একসাথে এক জায়গায় চলে আসতে হবে। সম্প্রতি রাজ্য সরকারের প্রস্তাবিত আরো এক প্রস্তাব বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়টিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য এদিনের কনভেনশন আহ্বান জানিয়েছে সিআইটিইউ। এরকম নীতিতে এখন দেশ চলছে, তার ফলে আমরা বিপদে। কারণ প্রোটেকশন কিভাবে সম্ভব? একা একা লড়াই করে আমরা পারবো না। এই ভোক্তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে হবে, যেই সংগঠন ভোক্তাদের হয়ে বিভিন্ন ফোরামে সজোরে এই কথাগুলো বলা দরকার। এবং এটা নিয়ে আমরা কিছুটা এই যে একতরফাভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাকে কিছুটা প্রতিহত করা বা এটাকে থমকে দেওয়ার জন্য চেষ্টা। তো সেই উদ্দেশ্যেই আজকের এই কনভেনশন থেকে একটা সোসাইটি গঠন করার, অ্যাসোসিয়েশন তৈরি করার একটা সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ ভোক্তাদের। উল্লেখ করা যেতে পারে, দৈনিক পিক আওয়ার অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ মাশুল আদায়ের প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। বাণিজ্যিক সংযোগে 40% এবং গৃহস্থালী সংযোগে 10% অতিরিক্ত মূল্য ধার্যের আবেদন রেগুলেটরি কমিশনের জমা দিয়েছে নিগম। বাণিজ্যিক ও শিল্প সংযোগে বিদ্যুতের দাম বাড়ানো হোক 40% পর্যন্ত, আর গৃহস্থালী সংযোগে 10% বাড়তি হারে মাশুল আদায় করা হোক বলে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ
রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। 29 অক্টোবর এই প্রস্তাবের শুনানিতে অংশ নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মোটামুটি সব পক্ষ। ইতিমধ্যে দিনে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সময়ে বাড়তি মাশুল আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। এই পুরো ব্যবস্থার মূল ভরসা হচ্ছে স্মার্ট মিটার বলে অভিযোগ একাংশ মহলের। এমন পরিস্থিতিতে এবার স্মার্ট মিটার ব্যবহার করে পিক আওয়ারের অতিরিক্ত মাশুল আদায়ের রাস্তা খুলে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে। একদিকে স্মার্ট মিটার নিয়ে একাংশের অসন্তোষ, অন্যদিকে সে মিটার দিয়েই পিক আওয়ারের অতিরিক্ত মাশুল আদায়ের চলছে প্রস্তুতি। সব মিলিয়ে বিদ্যুৎ বিলের ধাক্কা এবারে আরো জোরে লাগতে চলেছে সাধারণের ঘরে, যার বিরুদ্ধে ইতিমধ্যেই উঠেছে প্রতিবাদের জোরালো আওয়াজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাম্প্রতিক অপটোমেট্রি সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৈরি হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নগুলোর সঙ্গে মূল প্রশ্নপত্রের আশ্চর্যজনক মিল পাওয়া গেছে বলে দাবি পরীক্ষার্থীদের। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তার প্রশ্নে জোরদার হচ্ছে পুনঃপরীক্ষার দাবি। সাম্প্রতিক অনুষ্ঠিত অপটোমেট্রি সরকারি পরীক্ষা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্নপত্রে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলে পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন একাংশ পরীক্ষার্থীরা। পরীক্ষার পরদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হতে থাকে কিছু পিডিএফ ফাইল ও অনলাইন লিঙ্ক, যেখানে থাকা প্রশ্ন উত্তরের সঙ্গে মূল প্রশ্নপত্রের প্রায় 70 থেকে 80% মিল পাওয়া গেছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের। পরীক্ষার হলে প্রশ্নপত্র ফেরত নেওয়া হয়েছিল এবং কোনো ওএমআর কার্বন কপি রাখার অনুমতিও দেওয়া হয়নি বলে বক্তব্য পরীক্ষার্থীদের। তবু এত দ্রুত প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়া নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির স্পষ্ট প্রমাণ বলে দাবি সংশ্লিষ্টদের। তো আমরা সবাই এখানে ত্রিপুরার গ্র্যাজুয়েট অপটোমেট্রিস্টরা এখানে এসে জড়িত হয়েছি। তো আমাদের একটাই দাবি, আমাদের রিসেন্ট যে অপটোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল তার মধ্যে তার এক্সামের 2-3 দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল। তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে। তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে, অ্যান্ড তাই আজকে আমরা এসেছিলাম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে। উনি তো ছিলেন না, তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি। আপনাদের ডিমান্ড ছিল মানে এটা কি মানে লিক হয়েছে কিছু? তো আমাদের আজকে ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে, প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে, আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি। তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে সেই জিনিসটা কোনোটাই পসিবল না। আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে। তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকে আমরা পরীক্ষা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা টিপিএসসি বা জেআরবিটির মতো স্বীকৃত ও বিশ্বস্ত সংস্থার মাধ্যমে পরিচালিত করার দাবিও জানিয়েছেন তারা। যেটা আগেও বলেছে, যেটা মানে মেইন হলো আমাদের যে কোশ্চেন পেপারটা যেটা আমাদের লিক হয়েছিল আর কি, যেটা আমরা পেয়েছিলাম একদম সিরিয়াল ওয়াইজ যেটা কোশ্চেন ছিল, এটা তো কোনোদিনও পসিবল না। কিভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম, স্যারের সাথে কথাও হয়েছে, স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্স দিয়েছে। এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক, নেক্সট আমাদের আবার রি এক্সাম নেওয়া হোক একদম থ্রু, যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা, আর এটা যেন কোনো টিপিএসসি বা জিআরবিটি যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয়, যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি। সেটাই আমরা এখন আমাদের দাবি এটাই। আপনারা চাইছেন। এদিকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। বিশ্বস্ততা রক্ষার প্রশ্নে অভিযোগগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।